ইলিয়াস হোসেনকে কিছু উপদেশ দিয়ে আসিফ নজরুলকে ভিতরে রেখে কাজ করিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিয়ে চাইলে তো আরো আগে আসা আমার দরকার ছিল, বাট পারি নাই ভাই, বুঝছেন। এখন পারদিনকে এনে বসছি, আবার চলে যাবো অফকোর্স। বাট এর ভিতরে দুই একটা কথা বলে যেতে চাই আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে সাইবার যুদ্ধ চলছে বর্তমানে আমাদের সবার ভিতরে। আমি মনে করি সাইবার যুদ্ধ, ইলিয়াস হোসেন হি ক্যান ব্রিং ইন, হি হ্যাজ দ্য রাইট, বাট আমি এটা ডিলে এবং এটা এখন পর্যন্ত এটা কথাবার্তার জন্য সাংবাদিক ইলিয়াসের ভিডিও বা তথ্য দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াসের বিরুদ্ধে এবং পক্ষে কথা হচ্ছে। আসলে কোন বিষয়টা সত্য, এই অনলাইন যুদ্ধের কারণে কি আসলে বড় ধরনের ক্ষতি সামনে আসতেছে কিনা, এবং যারা সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে গিয়ে কথা বলছে বিশেষ করে তাদেরকে পাবলিক তোলদুনায় করেছে। কারণ পাবলিক মনে করে সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো বাস্তবতা এবং সেই তথ্যগুলো যুক্তিসঙ্গত। এই বিষয় নিয়ে আমরা দুইটা আলোচনা শুনবো, দুইটা আলোচনা শুনে বোঝার চেষ্টা করব যে আসলে সাংবাদিক ইলিয়াসের তথ্য কতটা যুক্তিসঙ্গত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইলিয়াস হোসেনকে কিছু উপদেশ দিয়ে আসিফ নজরুলকে ভিতরে রেখে কাজ করিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন একজন ইসলামিক স্কলার লন্ডন থেকে। এই পরামর্শ দেওয়ার পরে ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে দর্শকরা এসে তুলুদুলু করেছেন এই ইসলামিক স্কলারকে, বলেছেন যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবেন না। তার মানে ইলিয়াস হোসেনের প্রিয়জনেরা, দর্শকরা খেপে গিয়েছেন এই ইসলামিক স্কলারের উপরে। আমি সেই ইসলামিক স্কলারকে চিনি, জানি, এবং উনি একজন বড় ইসলামিক স্কলার, কিন্তু উনি আসিফ নজরুলের পক্ষে লেখার কারণে মানুষ খেপে গিয়েছে উনার উপরে। উনি কি লিখেছেন আর মানুষ কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি আমি ওনার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ওনার নামটা বলার পরে আপনারা অনেকেই চিনতে পারবেন, আব্দুস সালাম আজাদি। উনি লিখেছেন, সবাই আসিফ নজরুলকে টার্গেট করেছে, কিন্তু এ সময়ে তাকে ভেতরে রেখে কাজ করিয়ে নেওয়াটা বিচক্ষণ লিডারের যোগ্যতা। আসিফ নজরুলের সমালোচনা না করে তাকে ভিতরে রেখে তার মাধ্যমে কাজ করিয়ে নেওয়াটা বিচক্ষণতার পরিচয় বলে দিয়েছেন। তার মানে ইলিয়াস হোসেন যেই কথাগুলা বলছেন আসিফ নজরুল সম্পর্কে, ইলিয়াস হোসেন ভুল বলছেন। এটাই আব্দুস সালাম আজাদির এই কথা থেকে স্পষ্ট হয়েছে, যেই কারণে দর্শকরা কি লিখেছে আমি যাচ্ছি। এখানে আব্দুস সালাম আজাদি আরো লিখেছেন, সমালোচনার নামে ওনাদের প্রতিপক্ষতা যা করতেছেন তাতে ইউনূস সরকারের গায়ে লাগতে দিতেছেন। বর্তমান সরকারকে আর কেউই ভালো দেখছে বলে মনে হয় না। আসিফ নজরুলকে সমালোচনা করার কারণে ডক্টর ইউনূস সরকারের গায়ে লাগছে, আর সেই কারণে বর্তমানে এই ইউনূস সরকারের প্রতি মানুষ অসন্তুষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, এবার দর্শকরা কি লিখেছে আপনাদের সামনে। দর্শকরা ওনার এই লেখার প্রতিক্রিয়া কি জানিয়েছে। নাইম মোহাম্মদ নাইম লিখেছে, ভালো কিছু বলতে না পারলে চুপ থাকেন, তারপরও উপচাবর হইয়া আসিফ স্যারের তুষামতি করতে যায়েন না। আপনারা হিকমত হিকমত বলে সত্য আড়াল করতে চান সব সময়। প্লিজ, যে বিষয়ে আপনার জ্ঞান নেই সেই বিষয়ে পাণ্ডিত্য দেখাতে আসিয়েন না। প্রিয় দর্শক, এটা কিন্তু উনারই ফলোয়ার, উনারই একজন দর্শক, উনারই ফ্রেন্ড, উনার এই ভেরিফাইড আইডিতে গিয়ে এই কথাটা লিখেছেন। এবার পারভিন সুলতানা নামক একজন বোন লিখেছেন, উস্তাদ, রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, এখনই যদি হত্যাকাণ্ডগুলার বিচার শুরু করা না হয় পরে বিচার পাওয়ার সম্ভাবনা আর নেই। আমার কাছে মনে হচ্ছে না ইউনূস সরকার এই মুহূর্তে দেশ চালাচ্ছেন। উনি মনে করছেন না যে ইউনূস সরকার দেশ চালাচ্ছেন। তাহলে দেশটা কে চালাচ্ছেন? আসিফ নজরুল চালাচ্ছেন। এই পারভিন সুলতানা চট্টগ্রাম থেকে, বা পারভিন সুলতানা চৌধুরী হতে পারে ওনার নামটা, পুরা নামটা, তো উনি সেই মন্তব্যটা লিখেছেন। এবার তৌহিদুল আনোয়ার লিখেছেন, 4 মাসের মধ্যে আসিফ নজরুলের একটা সেরা কাজ দেখান তো। ওনাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, 4 মাসের ভিতরে আসিফ নজরুলের একটা সেরা কাজ দেখান।
এবার আরেকজন দর্শক শামীম উসমান নাম, তিনি লিখেছেন ভিতরে রেখে কাজ করানো সম্ভব হচ্ছে না বলেই তো তার সমালোচনা করা হচ্ছে। আব্দুস আসাদুল্লাহ সুহেল লিখেছে বর্তমান সরকার খুনিদের ছাড় দিচ্ছে চারদিকে। আসাদুল্লাহর এই লেখারটা উত্তর আপনারা যারা এখন আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, এই ভিডিওটা দেখছেন, তারা আপনাদের মন্তব্য লিখবেন। নীলুফা ইয়াসমিন লিখেছেন স্যার তার অবস্থান এবং আনিত অভিযোগ ডিফেন্স করতে পারেন, যে যে এলিগেশনগুলা সংবাদ প্রচার হয়েছে সেটিও অস্বীকার করবে কি করে জনগণ। সুতরাং স্যারের স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। উনি আগে কি করেছেন তা করেছেন, সেটি আগের কথা, কিন্তু বর্তমানে উনার কর্মকাণ্ড উনার পরিচয় বহন করবে। প্রিয় দর্শক, এখানে ভাই এবং বোনেরা এখানে কিন্তু কমেন্টস লিখেছেন এবং কমেন্টসগুলোর ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বহন করছে। তাই আসিফ নজরুল স্যারকে উচিত এই মুহূর্তে ইলিয়াস হোসেন যেই কথাগুলা বলেছেন ওনার বিরুদ্ধে, সেই কথাগুলাকে বাস্তবে উনি দেখিয়ে উত্তর দেওয়া। আপনি মুখ দিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপিয়ে ইলিয়াস হোসেনের কাছে ধারে কাছে যেতে পারবেন না, কারণ ইলিয়াস হোসেনের ফলোয়ার ফ্রেন্ড বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন মিডিয়া দেখেন সচেতন নাগরিক আছেন, তার মধ্যে আমি বলবো যে 95% নাগরিক ইলিয়াস হোসেনকে ভালোবাসেন, পছন্দ করেন। ইলিয়াস হোসেন প্র্যাকটিক্যাল যে উদাহরণগুলা নিয়ে এসেছে আপনার বিরুদ্ধে, তাই আপনার উচিত, আপনি যদি সত্যিকারের দেশপ্রেমী হয়ে থাকেন, দেশের কল্যাণে কাজ করে থাকেন, তাহলে আসিফ নজরুল সাহেবকে বাস্তবে তা দেখাতে হবে, প্রতিপক্ষ ইলিয়াস হোসেনকে না বানিয়ে। কারণ ইলিয়াস হোসেন আপনার চাইতে বেশি দেশপ্রেমিক, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কারণ আপনি যতটুকু কাজ করেছেন শেষের দিকে এসে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, ইলিয়াস হোসেন কিন্তু আপনার বহু বহু বছর আগ থেকে হাসিনার চরম অন্যায়গুলা জনগণের সামনে তুলে আনছিলেন। তাই ইলিয়াস হোসেনের সাথে পাল্লা দেওয়াটা এতটা সহজ হবে না যদি সত্যের সাথে সত্য দিয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। Many other issues that I just brought in today for you, so we're going to talk about that. অনলাইন যুদ্ধ শুরু হয়েছে আমাদের। এই অনলাইন যুদ্ধটা ইনিশিয়েটেড বাই ইলিয়াস হোসেন against law advisor Dr. Asif Nazrul. There are many reasons why he brought it in. Walaikum assalam, thank you so much. আমরা দেখতেছি এবং সবাই আপনারা ব্যস্ত এবং যে যার মতো করে এই বিষয়টাতে আপনার মেক গ্রেট নিউ বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ, যে যার মতো করে অংশগ্রহণ করতেছেন আপনারা এই সাইবার যুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে এর আগে যার অভিযোগ ছিল সেই সুযোগটা নিয়ে এখন নিজেকে জাহির করার চেষ্টা করছেন, আবার ওনার পক্ষে যারা ছিলেন তারা পক্ষে আছেন। সো অ্যাক্রস দ্য বোর্ড দেয়ার ইজ এ ওয়ার গোয়িং অন বিটুইন দ্য ইন্ডিভিজুয়ালস। ভাই আর আগে একটা নোটিফিকেশন দিবেন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে বলি, আমি তো মাত্র আসলাম, এসে ফারদিনকে আনলাম, আনার পরে এখন চিন্তা করলাম যে যারাই এখন আছেন, লেটস টক অ্যাবাউট দ্যাট। আই মিন পরবর্তী সময় আপনারা হয়তো দেখবেন। আর আমার এই যে বললাম না যে টু ক্যারি ইট অর কন্টিনিউ the processটা মেনটেন করার জন্যই মূলত আমার এখন আসা। আমি জানি অনেকে ঘুমাচ্ছেন আপনারা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লেডিজ এন্ড জেন্টলম্যান। বাট ডেফিনেটলি আই উড ডু দ্যাট। আমি চাইলে তো আরো আগে আসা আমার দরকার ছিল, বাট পারি নাই ভাই, বুঝছেন। এখন পারদিনকে এনে বসছি, আবার চলে যাবো অফকোর্স। বাট এর ভিতরে দুই একটা কথা বলে যেতে চাই আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে সাইবার যুদ্ধ চলছে বর্তমানে আমাদের সবার ভিতরে। আমি মনে করি সাইবার যুদ্ধ, ইলিয়াস হোসেন হি ক্যান ব্রিং ইট, হি হ্যাজ দ্য রাইট, বাট আমি এটা ডিলে এবং এটা এখন পর্যন্ত এটার কথাবার্তার জন্য আমি ডক্টর আসিফ নজরুল, যিনি লো অ্যাডভাইজার আছেন, আই আর্জ ইউ কাম ফরওয়ার্ড, মেক ইট ক্লিন, মেক ইউর সেলফ ক্লিন, কাম ক্লিন, বিকজ ইট ইজ ইয়োর জব।
being an individual in charge of the government. You are holding a constitutional position. So you cannot say, I don't care what Ilyas Hussein said. He's a journalist, by the way. He raised some serious question that questions or concerned motivated people. I mean, therefore, everyone in it, they're living in it right now with this kind of concern. So you have to come forward. It is your responsibility. And as an individual who has the integrity and responsibility, commitment, transparency you believe in, you got to come forward and you got to make it clear. And you have to come clean that otherwise there are many questions will be there. And it's not a good sign for our country, because for us, because you're in charge of a government and every single day you are being attacked by social media activists for many reasons. So you have to come clean and make it clear. Listen, guys, whatever you guys heard is not true. I'm absolutely in a right position. So he may have attacked me from his personal, kind of issues or something like that, but it's not true. That's the statement. We are looking for it, and we look forward to to seeing you, so that you can actually ensure us that you are in a right position and you are a good gentleman, by the way. So otherwise it's a problem. Listen, ami Ilyas Hussein pokke ba bipokke, that's not my position. My position is, it is a constitutional position, and someone accused you of violating serious commitment or trust. So therefore, you got to come forward and make make it clear or ensure us that you are in a good position. That's what I said, that, ladies and gentlemen. Otherwise, it's going to be a big problem. প্রত্যেক মানুষ দেখলাম এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, এবং যারাই ভিডিও বানায় ভাইরাল। I don't want to do that, because I'm not always here for to be a viral individual. Whatever happened already viral. আসি আসি দরকার নাই বেশি, কিন্তু এটা একটা ক্লিয়ার কাট তথ্য দিতে হবে, এবং ওনাকে এটা আমি মনে করি ওটা he needs to come forward and make it clear to all Bangladeshi people. এবং এটা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডক্টর আসিফ নজরুল ভাই। You got to understand that. আপনি জান, আপনার যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন, unbelievable. People reacted to it. Among seriously, there are almost 75% people against you. That's not a good sign for our country. But যারা যাদের কথা বলতে তারা অলরেডি অ্যাম্বাসিডর হয়ে গেছে আমেরিকায়, বা যারা তার আপনি কি বলছেন, যারা যার পক্ষে কথা বলছে অলরেডি অ্যাম্বাসেডর হয়ে গেছে মেবি দ্যাটস নট। আপনি আমার কমেন্টটা আবার করবেন যে আপনারা যারা তার পক্ষে কথা বলছেন উনি আবার অ্যাম্বাসেডর হয়ে গেছেন। That's not how it should be done, okay? So the bottom line is, you can do that, but it could be a repercussion. Or there is a big implication for that. So if you do that, you can, but mind it, people are not happy with that. So we have to fix this problem. So apart from that, a যুদ্ধ চলছে, bro. Asif Nozrul is a new raw agent. So I'm saying, you're saying raw agent. But he might say, I am not a raw agent. I am working for Bangladesh. I am rather against raw or their agenda. I protested against them. Today, Indian journalists from Kolkata sent to the truth about the propaganda of their television channel. There'll be, propaganda against Bangladesh for the things. Upadesha hisabe apnake chai, thank you so much. It is very, ill fate for Bangladeshi people that they don't have people like us in the government, right? That's you are late today. Yeah, I'm late. তারপর আমি আসছি, because আমি বলেছি I will continue that at least যখন সবাই ঘুমাই থাকলে, দুইজন মানুষ যদি দেখি আমি আছে, খালি জিরো না থাকলেই the live will be on. That's about it, because you know what I mean. It's not always just views and stuff like that, but I know some people, they will always check what I said today or did I come. মানুষ বলে করে আপনি লাইভে গেলেন না কেন আজকে, তখন এই জন্যই আমার মনে হতো। এবং আমি মনে করি যে কালকে সকালে উঠে ওনাকে দেখতে হবে। wrong time, definitely my timing is very very wrong. I got to fix it. So গেল একটা, আমি বলি আমাদের দেশটা বিপজ্জনক। আমি বারবার বলছি, from international perspective and implications, we are in a bad position right now. We got to be together, and that the thing is going on right now in relate to Dr. Asif Nozrul. It's not a good sign for our country. Trust me, we are being divided right now. We are two sides, okay? One with Asif Nozrul Bhai, one with Ilyas Hussein Bhai. And that's the problem. He has to make it clear that he is not involved in it. By the way, and then another, I just brought you another beach. This beach, take a look at this. আপনি জানেন যে এই মুহূর্তে আপনার 4 months, 8 days passed, nothing big happened.
Well, that's a question right now everyone can raise. I mean, today I witnessed something as well. So, I mean, Monekori, we need a serious overhauling of the administration, because they have to do that. Still, the judges and the police officers, everyone, those appointed by the last government or the fascist government in charge, and they want to do whatever they want to do. I mean, that's the bottom line, and it's not a good sign. Entire administration got to be overhauled within next some few weeks. Otherwise, we are in trouble as a country. And then, আমি মনে করি যে এরা জানেও না what's going to happen internationally. They have no idea. আমি দু একজন মানুষ এখানে উপদেষ্টা আছে, ধরেন আপনার যদি আমি বলি রেজওয়ানা চৌধুরী বোন, রেজওয়ানা হাসান যিনি, উনি she has the experience to be on the stage of international perspective. I mean, honestly speaking, but they're not all of them. তারা বাংলাদেশি স্টাইলের রাজনীতিবিদ এবং কর্মকর্তা। আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে এখানে তারা আসলে কে কিভাবে কি করতে পারেন বা কি করেন তারা, এটা হচ্ছে বারম লাইন। সো আমি আজকে দেখেন শেখ হাসিনা নাই, এখনো অনেক পাগল এবং মানসিক বেকারগ্রস্ত মনে করে যে শেখ হাসিনা আবার আসবেন। শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবেন না কখনো, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিতে চাই। শি ইজ নট কামিং ব্যাক টু বাংলাদেশি পলিটিক্স, নো ওয়ে। ফার্স্ট অফ অল, a legitimate perspective, she's aged. In about 2 to 3 years time, she will be over. আমি বলি আপনাদেরকে, কারণ তার ওই শারীরিক শক্তি থাকবে না, মিথ্যা বলার যে শক্তিটা সেটা শেখ হাসিনার থাকবে না ইভেনচুয়ালি, বিকজ আন্তর্জাতিক মানে মৃত্যুক মহিলা, আপনারা জানেন তো শেখ হাসিনা, রাইট? তো এটা তার থাকবে না, তার শরীরে শক্তিও থাকবে না, তার 5-10 জন কাজের লোকও থাকবে না এখন আর, সে তো বাংলাদেশে আসতে পারবে না। ইফ শি কামস ব্যাক, I mean, যদি unless they do something very bad that I came to know, then she's not coming back to Bangladesh. Then what's going to happen? What's going to happen? She will be in India, right? And think about that. এখন পর্যন্ত ইউরোপিয়ান কোন দেশ, আমি জানি না ভবিষ্যতের কথা, আমেরিকাতেও কেউ নেয় নাই তাকে। কতটা বিপদগ্রস্ত শেখ হাসিনা ভারতে বসে বসে। আমরা যদি আমাদেরকে ফিক্স করতে পারি, একটা পর্যায়ে ভারত তার পিছন ছেড়ে দিবে, কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উইল নেভার বি এবল টু রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স। দ্যাটস দ্য বটম লাইন। সো এই একটা বীজ মানসিক বিকারগ্রস্ত, এই সুযোগটা আপনারা কি বলেন দেখেন নিচ্ছে তারা নিয়ে। আজকে দেখলাম একটা অনুষ্ঠানে সে তার শেখ হাসিনার ছবি নিয়ে গেছে। এখন আমি আপনাকে বলি, দেখুন আমরা ভদ্র, সবই দেখাতে হবে আইনের শাসন, কিন্তু এই ধরনের মানসিক বেকারগ্রস্তদেরকে আমি মনে করি কঠোর শাস্তির আনা দরকার। একটা গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে যে অভিযুক্ত আছে তার ছবি নেওয়া যাবে না। সে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে ঘোরাফেরা করুক, কিন্তু এগুলা নিয়ে এই দেখেন, এটা কি জানেন, লাইম লাইটে আসা, ভাইরাল হওয়া, এগুলাকে অঙ্কুরে বিনষ্ট করে দিতে হবে। না দিলে যেটা হবে একটা কেওস সৃষ্টি করবে। মানে সে এইটা দেখেন সে কি করেছে আজকে, আমি দেখাই, এই দেখেন সে শেখ হাসিনার ছবি। এটা মূলত তার প্ল্যান হলো তাকে তাৎপর্য দেন না, লাত্তি গুতা যে খায় না সে, মূলত এই কারণে এই কাজগুলা সে করে যাচ্ছে, বুঝছেন? এই দেখেন সে শেখ হাসিনার ছবি নিয়ে আসছে, এবং এই মহিলারা দেখলে বোঝা যায় যে টানবাজারের মানে উত্থানের মানে যেটা অভিযান যে উচ্ছেদের পর থেকেই এই সে মহিলা, এই মেয়ে কোথাও না কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, এখানে এখন পাওয়া যাচ্ছে। মনে করেছে যে এখন এটা একটা মানে লাইম লাইটে আসা, প্রচারণায় আসা। এখন আমি যদি গিয়ে যখন একটা সিন ক্রিয়েট করি বাংলাদেশে, যে কোন মানুষ আসবে এখানে এসে বলবে কি হয়েছে দেখেন, আচ্ছা দেখি তো বিষয়টা, এটা বাংলাদেশ রাইট নাও, লাইক সোশ্যাল মিডিয়ার যুগ। এই কি করেছে, 2 দিন পরে এগুলা করে এরে জেলে নেওয়া দরকার। কেন জেলে নেওয়া দরকার? she's a garbage, আন্তর্জাতিক মানে গার্বেজ, এবং দিস বিচ নিডস টু বি স্টপ রাইট নাও, বিকজ এটা একটা থুথু নিক্ষেপ করার মতো ঘটনা আছে। সে আওয়ামী লীগের রাজনীতি করতে পারে, বলতে পারে আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের সৈনিক, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু শেখ হাসিনার ছবি নিয়ে যাওয়া, এই দেখেন আসছে যে দেখলেই বোঝা যায় যে তার এই আজকের এই তার উপস্থিতির মূল কারণটাই হলো আপনার মানে নারায়ণগঞ্জের টানবাজারের উচ্ছেদের কারণে। আনালে তো সেখানে আসতো না, সেখানেই থাকতো। তো এই পাগল ছাগলে আসতেছে, নারায়ণগঞ্জে স্বামী ওসমানের এখানে ছিল, এই উচ্ছেদের পরে আমরা এগুলো দেখি। বিশেষ করে যুবলীগের মহিলা যারা আছেন 50% কোনো না কোনো টানবাজারে একটা সময় কাজ করতেন, এখন তারা চলে আসতেন এখানে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী আপনার প্রতিদিন গুতা খেতে যায় ফ্লাইওভারের নিচে প্রতিদিন। না, এরে আমি মনে করি কয়েকটা পরে আমি এর চেয়ে বেশি বলবো না, আমি এর একটা মানে সিস্টেম করা দরকার। এ হচ্ছে একটা আন্তর্জাতিক মানের একটা বেহায়া, মানসিক বেকারগ্রস্ত একটা উদ্ভট প্রাণী, এদেরকে কোনোভাবে স্থান দেওয়া উচিত নয়। এটা হচ্ছে বটম লাইন, রাইট? এরপরে যে খবরটা হলো আপনাদের, সেটা হলো যে ভারতের জন্য ভয়ঙ্কর বিপদগ্রস্ত খবর প্রতিদিন। প্রায় 1.5 মিলিয়ন ভারতীয়রা নাগরিকত্ব হারাতে পারেন আমেরিকাতে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি উনি আপনার কি বলে এটাকে, এই যদি উনি যে বার্থ সিটিজেনশিপ বাই বার্থ এইটা যদি উনি ক্যান্সেল করে দেন, তাহলে এটা ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যারা সবচেয়ে বেশি লাফালাফি করেছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ H-1B ভিসা হোল্ডার
যারা যারা গ্রিন কার্ড হোল্ডার না, এরা অটোমেটিকলি আমেরিকাতে আপনার সিটিজেনশিপ হবেন না, ইদার পার্মানেন্ট রেসিডেন্ট অথবা আমেরিকান সিটিজেন থাকতে হবে টু বি দ্য বর্ন চাইল্ড যে আমেরিকান সিটিজেন হয়। তো এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবং আপনার ইউনাইটেড আরব আমিরাত আছে, ভারতীয়, আজকে দেখলাম যে ভারতের জন্য, ভারতীয়দের জন্য সবচেয়ে কঠিন করা হয়েছে মানে ভিজিট ভিসা বা অন্যান্য জিনিসগুলা। ভাই এদেরকে ইনভাইট করে এটা তো আশ্চর্য ঘটনা। আমাদের সমাজটা কতটা, আমি আপনাকে বলি, একটা বিশ্বাস করেন ভাই, আপনাদেরকে আমি কি বলবো, সরকার, বিগত সরকার সমাজটাকে প্রত্যেকটা ক্ষেত্রে ধ্বংস করে দিয়ে গেছে। মানে এগুলা ফিক্স করতে গেলে যে ধরনের মানুষ দরকার, এই মানুষগুলো এখন এই সরকার এখন পর্যন্ত মানে আসতেছে না প্রচুর পরিমাণে। সিরিয়াস ড্রাস্টিক রিফর্মস দরকার। এই যে কীটপতঙ্গ তৈরি করে গেছে এরা এখন আছে এবং এদেরকে ইনভাইট করা হয় কেন? এই যে ভিউজটা এতটা গুরুত্বপূর্ণ এখন, আনবিলিভেবল। এবং আমরা এই নেগেটিভ গুলাকেও আমরা দেখি, এটা মানুষের মানে এটা হিউম্যান নেচার, মানে নেগেটিভের প্রতি অ্যাট্রাকটিভ থাকা বা এটাকে মানে একটু গিয়ে মানে খেয়াল করা হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার, এটা কিন্তু বাস্তব। আপনি দেখবেন আর নাহলে এর মতো একটা আপনি এটার জন্য দোষী কারে কি জানেন? আপনাদের এটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নেওয়া উচিত ছিল, যারা নারায়ণগঞ্জের টান বাজার উচ্ছেদ করেছেন। কেননা এগুলো এখান থেকে আসছে, এখন যাবে কোথায়? এখন থেকে শেখ হাসিনার ছবি নিয়ে যায়, মানুষ তাকে ঘিরে ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং আপনার মিলিয়নস অফ পিপল মানে ওয়াচ করে, ভিউ হয়। এর চেয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার উপলক্ষ আর কি হতে পারে? দেয়ারফর শি চুজ দিস পাথ এন্ড দ্যাটস দ্য বটম লাইন, রাইট? She chooses this path. সে মনে করে যে আমার তো তাকে দেখলে বোঝা যায় যে একটা মানসিক বিকারগ্রস্ত। শুনেন, মহিলাদের রাজনীতিতে বেশি নাচানাচি বাংলাদেশের আমি খুবই পছন্দ করি, কারণ আমরা দেশ হিসাবে তাদের উপরে দায়িত্ব দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এতটা বাঙালি আমরা, 18 কোটি মানুষ, আমাদের উই নিড এ ম্যান লিডারশিপ রাইট নাও। সরি টু সে দ্যাট, মেল লিডারশিপ who lead our country. We got enough. We had enough female leadership. Don't worry about that. I mean, ওই যে বিভিন্ন তাকাব্বরি করেন বিভিন্ন দলের মহিলা নেতৃত্ব, আই হেট দ্যাট রাইট নাও। ওয়াই? বিকজ আপনারা তো কিছু করতে পারেন নাই। এই দেশটাকে আপনারা আজকে এতটা বছর আপনারা কি করলেন? এই দেশটাকে আপনারা নেতৃত্ব দিয়েছেন। তো কোথায় আমাদের পরিবর্তন? ওয়ের ইজ আওয়ার চেঞ্জেস? ওয়ের? আপনি যদি দেখেন 3 মাস হয়েছে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেখেন ভদ্রলোক কতদিন সময় পেয়েছিলেন? একটা আমূল পরিবর্তন যদি উনি বেঁচে থাকতো কি করতে পারতো দেশটাকে? বিশ্বাস করেন, কেননা সে এতটাই গণতান্ত্রিক এবং সৎ ছিল। তার সবচেয়ে বড় যেগুলো আমার কাছে অনুকরণীয় একজন ব্যক্তি উনি, বিকজ অফ হিজ অনেস্টি। আন্তর্জাতিক মানে একজন, আপনি যে আমরা ডক্টর ইউনূস সাহেবকে এখন বিদেশি মিডিয়াতে ইন্টারভিউ দিতে দেখি না, ভেরি নাইসলি হি হ্যান্ডেলস কোয়েশ্চেনস, রাইট? He did it that. President Jiaur Rahman, he did in the history of our country. Go and watch his interview. I'm sorry. এটা বলা দরকার এখন। Go and watch his interview with the foreign media. Excellent. Excellent. Not many international leadership can handle question and answer the way he did long ago. It's just unbelievable. এটা মনে রাখবেন। আমি বলছি না যে আপনি এখন বিএনপি যারা আছেন এভাবে না। শহীদ জিয়াউর রহমান বিএনপি অন্য ধরনের জাতীয়তাবাদের বিশ্বাস এবং জাতীয়তাবাদের আদর্শে অত্যন্ত ইন্টালেকচুয়াল একজন মানুষ ছিলেন, অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। সবচেয়ে বড় গুণ যেটা আমার কাছে, তার কাছে অকৃত্রিম দেশাত্মবোধ এবং তার অনেস্টি, আনবিলিভেবল। শেখ হাসিনা কখনো বলেন নাই সে একটা কি ছিল, এই ডিসঅনেস্ট মানুষ ছিল, এটা হচ্ছে বলতে পারে নাই। এতটাই মানুষ। অনেস্টি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে এই মুহূর্তে। অনেস্টি না থাকলে কোনো রাজনীতিবিদ কোনোভাবে এমপি হওয়া উচিত হবে না, এবং আপনি তাকে কোনোভাবে কোনো পাবলিক অফিসে দেওয়া উচিত হবে না। এটা ক্যান্সার হিসাবে সৃষ্টি হয়েছে ডিসঅনেস্টিটা। আচ্ছা, আগে কেমন ছিলেন, এখন তেমন নয়। আচ্ছা, তো দ্য বটম লাইন ইজ দ্যাট এখন ভারতের জন্য প্রত্যেকটা জায়গা থেকে দুঃসংবাদ, এবং মুসলিম বিশ্ব একাট্টা হচ্ছে ভারতের জন্য। এবং আমি বলছিলাম যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইচ্ছা করেন তাহলে সারা মুসলিম বিশ্বের যত দেশ আছে চিঠি লিখতে পারেন ভারতের এগুলা নিয়ে। রাষ্ট্রীয়ভাবে এগুলো একটা মানে টনিকের মতো কাজ করবে ভারত বিরোধী। মনে রাখবেন, ভারতের সিংহভাগ ট্রেডস কিন্তু মুসলিম দেশগুলোর সাথে। এগুলা যদি একটু দেয়, এই প্রপাগান্ডাগুলা শুধুমাত্র মুসলিম হিসাবে আমরা ভিকটিম হতে পারি, এটা হতে পারি না। এবং ভারতে মুসলিম বিদ্বেষী, এই দেখেন মসজিদ ভেঙে চুরমাচুর প্রতিদিন। এবং আমাদের বাংলাদেশের কি উচিত জানেন? এই দেখেন তারা একটা হিন্দুর ঘটনা ঘটলে, হিন্দুর মানে সনাতন ধর্মের কোনো মন্দিরের ঘটনা বা যদি রাজনৈতিকভাবে হয়, এটাকে তারা সাম্প্রদায়িক হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে। আমি মনে করি বাংলাদেশের এখন কি করে জানেন, কোনো মুসলিম বিদ্বেষী ঘটনা শুনলেই ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করা দরকার যে এটা কেন ঘটলো। এটাই হওয়ার দরকার এখন, কারণ আপনি যেভাবে হাঁটবেন এভাবে আপনি রিটার্ন পাবেন। দ্যাটস দ্য বটম লাইন। আদারওয়াইজ উই আর ইন ট্রাবল, বিকজ দিস পিপল, আপনি দেখেন এই দেশ আমরা স্বাধীন করেছি,
কিন্তু শেখ হাসিনা এখানে বসে বসে ষড়যন্ত্রে লিপ্ত দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। আমরা দেশটাকে করতে পারবো না, 18 কোটি মানুষের দেশ, সে আসবে আবার সে কি করবে? সে তো এখন আসে এই দেশটাকে সে ভারতের কাছে সে দিয়ে দেবে একদম, সে তো দিয়েছে। এটা আমার বক্তব্য না, সবাই দেখেছেন আপনারা, প্রত্যেকটা জায়গাতে বাড়িতকরণ করেছে সে ইচ্ছাকৃতভাবে। এই দেশটাকে নিয়ে সে এতটাই ছেলে খেলা খেলেছে যে তার এই দেশের মানুষের প্রতি তার কতটা বিদ্বেষ, ঘৃণা, শেখ হাসিনা সেটা প্রমাণ করেছে। 16 বছরে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উনি গড়ে দিয়ে যেতে পারে নাই বাংলাদেশের মানুষের জন্য। এই মহিলাকে নিয়ে এসে আমরা কি করি? আমরা আবার দেখা যাচ্ছে তাকে আমরা, এবং গণহত্যা, তিনটা গণহত্যার জন্য সে ডাইরেক্টলি দায়ী, তার ইনচার্জ থাকা অবস্থায় লুটপাটের জন্য সে দায়ী, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। আপনি নিজে জানেন আমার পরিবারের 30 লক্ষ টাকা এখন এটা পাবো কিনা আমি জানি না এখন পর্যন্ত, এটা আজকে আছে ব্যাংকে। অনেকগুলোর মধ্যে এটা একটা, মানে আমি নিজে ভিকটিম, আমার আপন ভাইয়ের। কল্পনা করেন, মানে মানে যদি এই সরকার যদি মানে চলে না যেত, তাহলে ইসলামী ব্যাংক এখন চলে যেত। বাকি যে ব্যাংকগুলো আছে, যেহেতু আমরা ইসলামী ব্যাংক সেরা ব্যাংকে কেউ টাকা রাখি না বিকজ অফ আওয়ার রিলিজিয়াস ম্যান্ডেট, সো এই ব্যাংকগুলোকে টেকনিক্যালি এবং ওয়েল ইনস্টিটিউশনালি ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা এই মহিলা নিয়ে আপনারা এখনো মনে করেন সে আসবে, সে রাজনীতি করবে? জাতীয় শত্রু এরা, এরা জাতীয় শত্রু। আওয়ামী লীগ আসুক কিনা ডিবেটেবল ইস্যু, আমি আবারও বলছি, আমি কখনোই বলি নাই আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দেন, নেভার সেড দ্যাট এন্ড উডন্ট, বাট আমি বলছি শেখ হাসিনার নেতৃত্বে তার মতো একটা খুলাঙ্গার অপদার্থ রাষ্ট্র লেভেলের রাজনীতিবিদদের নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন, এবং এটা চিন্তা করাটা অপরাধের পর্যায়ে পড়ে বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস দ্য বটম লাইন। এটা কিন্তু সোহেল দাস বারবার সে বলতেছে, শেখ হাসিনার নেতৃত্বে সে করেছেটা কি দেখেন দেশটা, একটা সিঙ্গেল প্রতিষ্ঠান সে দাঁড় করে জানে দেশের জন্য, একটা সিঙ্গেল প্রতিষ্ঠান দাঁড় করে জানাই, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, প্রত্যেকটা জায়গায় সে ধ্বংস করেছে। সে আবার রাজনীতিতে আসবে, এবং এই মহিলা এরা আমি মনে করি তার চুলের মধ্যে ধরে তাকে জেলের ভিতরে বলা দরকার। এই কীট পতঙ্গ এদেরকে দেখলেই আমার ঘৃণা লাগে, কারণ এরা ধ্বংস করেছে এই দেশটাকে। নারী নেতৃত্ব আমরা দিলাম, আমাদের আলেম ওলামারা বড় বড় কথা বলেন, আপনারা এই অপদার্থ রাজনীতি করেন বলেই আপনারা রাষ্ট্র পরিচালনা করার জন্য এখন পর্যন্ত আপনারা রেডি না। কেন রেডি না? ইন্টেলেকচুয়ালিটি নাই আপনাদের জন্য, এজন্যই নাই। আর না হলে আপনারা এখন পর্যন্ত 18 কোটি মানুষের দেশে একজন পুরুষ নেতা আমরা বের করতে পারি নাই। ওয়াই? আমরা তাদেরকে দিয়েছি, তারা কি করেছেন? দেশের কোন প্রতিষ্ঠানকে তারা মানে কি করেন নাই, আপনার এই মানে দাঁড় করাতে পারেন নাই। 18 কোটি মানুষ বিপন্ন। এখন একটা প্রতিষ্ঠান থাকতো জুডিশিয়ারি, আপনারা দেখেন, আমি উদাহরণ দিয়েছিলাম, রোমানিয়া ইলেকশন হয়েছে, বলছে এটা ইন্টারফারেন্স হয়েছে এবং এটা রিগ হতে পারে এই ইলেকশনে। রোমানিয়ান সুপ্রিম কোর্ট দ্য ক্যান্সেলড, বাতিল করে দিয়েছে রায়, বলছে না এটা হবে না, আনুলড এন্টায়ার ইলেকশন রেজাল্ট, আবার নতুন করে হতে হবে। দেখেন কতটা পাওয়ারফুল ইনস্টিটিউশন থাকলে কিভাবে একটা দেশ টিকে থাকে। একটা ইনস্টিটিউশন দাঁড় করা নাই 16 বছরে, আর আজকে 51 বছর আমরা স্বাধীনতা। এবং এই রাজনীতিবিদরা বড় বড় কথা বলেন, এজন্য এরা আমাদেরকে খুব ভয় পায়, খুবই ভয় পায়। আমরা আমাদের সাথে এরা মুখবাজি করে গলাবাজি করে কোনোদিন পারবে না। যে স্টেজেই বসুক, যেখানেই বসুক, যার সাথেই বসুক, কোনোদিনও পারবে না। হোক সে বাংলা, হোক সে ইংলিশ, কোনোদিনই বসতে পারবে না, কারণ আমাদেরকে তারা ভয় পায়। কারণ এটা তারা বলতে পারবে না তারা কি দিয়েছে দেশটাকে, হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দিস কান্ট্রি। এবং এই যে আজকে জাতীয় পার্টি আপনি দেখেন, তারা বলছে তারা করেছে, তারা আবার রাজনীতি করতে চায়। আই এম আস্কিং দেম, why you want to come to do politics again? What are the stuff remaining that you could not offer to the country or to the nation? Let us now share with us information so that we can tell the people, the government, hey, Jatiya Party, these are the things they could not do. They would do that next time if they go back to the power, something like that. If you do not have that, get lost, take your ass to somewhere else. You're over. This is the time for us right now. People like us, the new generation who can lead this country and take charge and fix our problems. You cannot do that. You guys failed. আমরা এই 70 বছরের মানে 75 বছরের রাজনীতিবিদরা সারাদিন আইসা গ্যার গ্যার করবেন, কোনো আইডিয়া নাই কোনো সম্বন্ধে পৃথিবীটা কিভাবে চলছে। প্লিজ আপনারা সরে থাকেন, সরে খারান দেখি। মুশাফির রহমানের নাটক আছে না, মাঝে মাঝে টিকটকে দেখা যায়, সরে খারান দেখি, ঠিক সরে খারান দেখি। Don't come here. We do not need your service. আমি আপনাকে বলি, আমরা যদি এখন সার্ভে করি দেখবেন 95% রাজনীতিবিদ যারা ওল্ড আছেন এখন তাদেরকে মানুষ চায় না। গো এন্ড চেক। এর জন্য বলছি মার্কা দেখে ভোট দেওয়ার পরই এটার থেকে বেরিয়ে আসতে হবে। We are coming in the politics directly. We want to lead, serve our country with the honesty, integrity, dignity, respect, above all, with serious and great transparency and accountability. That's why we are to be honest, we are taking the preparation right now so that we can serve our country
because you guys given them the opportunity and to the ownership of the country. That's why they hold it off. You know, when we released our country from this evil force, now it is our time to take the charge, lead your country. That's the bottom line, ladies and gentlemen. So by the way, বলে রাখি এখন আসলাম এই বক্তব্যটা দেওয়ার জন্য। নতুন প্রজন্ম ঘুরে দাঁড়ান। অনেস্টি, লেখাপড়া মনে রাখবেন। আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে তাদের মতো ব্যক্তি এবং নেতা যেন আগামীতে আপনাদের এমপি হয়। প্লিজ টেক দ্য ওথ। আপনি মার্কা দেখে ভোট দিবেন আপনার প্রজন্মের জন্য। ভারতীয় আগ্রাসন, কর্তৃত্ববাদ আর গোলামের জিঞ্জির পুড়িয়ে রাখবেন আগামীতে। আমি ডাইরেক্টলি আপনাদেরকে বলে দিতে পারি এটা। শেখ হাসিনার হয়ে কাজ করেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। আপনি শেখ হাসিনার জন্য, আমি শেখ হাসিনার জন্য কাজ করলে আমার ভবিষ্যৎ, তো শেখ হাসিনার জন্য কিভাবে? ওনার নিজেরই তো ভবিষ্যৎ নাই। যদি দেখতাম যে না ওনার ভালো একটা ভবিষ্যৎ আছে, তা না হয় ঠিক আছে একটা চান্স নিতে পারতাম যে না লেটস ওয়ার্ক ফর হার। আমি শেখ হাসিনার জন্য কাজ কখনোই করতে পারবো না। ইট ইজ ইম্পসিবল। এটা আমি একটা যুক্তির কথা বলছি আপনি, কারণ যে মহিলা এতটা ব্যর্থ, আওয়ামী লীগের যারা রাজনীতি বুঝেন, প্লিজ গাইজ এই মহিলাকে রাজনৈতিক নেতা হিসেবে মানবেন না। আপনাদেরকে ডুবাইছে, সে ডুবাইছে আপনাকে, শুধু তার পরিবারকে ডুবাইছে, তারে ডুবাইছে, দেশকে ডুবাইছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ ডুবিয়ে চলে গেছে। তার কতটা অফুরন্ত সুযোগ ছিল। নিজেকে আমি প্রস্তাব দিয়েছিলাম তখন, মনে আছে? বলছিলাম কিভাবে কি করতে হবে, করলে এখনো কুইন হয়ে সিংহাসন ধরে রাখতে পারতো শেখ হাসিনা। কিন্তু তার উদ্ধতপূর্ণ আচরণ, তার মানসিক বিকারগ্রস্ত, তার ডিজিজ যেগুলো মেন্টাল ডিজিজ, এরা থেকে সে বেরোতে পারে নাই। দেয়ারফর সে ডুবাইছে। এখন গিয়া বিদেশে বসে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা অফুরন্ত সে করতেছে। টু ফেস ইট উই নিড ইউনিটি. We got to be very united, ladies and gentlemen. That's why the war or the cyber war চলছে between us or amongst us. It's not a good sign. We got to fix it. আমি আসিফ নজরুল ভাইকে অনতিবিলম্বে বলবো, প্লিজ আপনি আসেন, এসে বলবেন। কারণ কি, যেন এমনভাবে বলেন যেন আর কোনোদিনই আপনার কোনো ভিডিওর উত্তর দেওয়া না লাগে। দ্যাটস দ্য বটম লাইন। যদি না করেন, এটা জিয়ে রাখবেন না আপনি, এটা আপনাদের জন্য ক্ষতিকারক, দেশের জন্য ক্ষতিকারক, এটা আমাদের জন্য মঙ্গলজনক নয়। You have to do that because you are in charge of a constitutional post and it is your job, therefore, to come forward, make it clear, ensure us that you are not. দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো বা যেই উপস্থাপন করেছেন সেগুলো অবিশ্বাসের মতো না, বিশ্বাস করার মতো, এবং সেখানে তিনি অনেক যুক্তি এবং অনেক উদাহরণ দেখিয়েছেন। পাশাপাশি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর সবারই জানা থাকা দরকার, এবং সেই প্রশ্নগুলো বা সেই প্রশ্নই পাবলিকের মনেও একইভাবে প্রশ্ন উঠতেছে। এজন্যই মানুষ সাংবাদিক ইলিয়াসের এই সমস্ত কথাবার্তাগুলোকে বিশ্বাস করে, এবং যারা সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে গিয়ে তাকে বোঝানোর বা তার সমালোচনা করছে তারাও পাবলিকের হ্যারাসমেন্টের শিকার।